আচ্ছা, তো গতদিন হচ্ছে আমরা এই পর্যন্ত পড়ছিলাম মেশিন লার্নিং এর ৩ টা টাইপ আছে। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। একটু এটা রিক্যাপ করব, রিক্যাপ করে তারপরে হচ্ছে পরের টপিক গুলোয় চলে যাব। তো সুপারভাইজড লার্নিং এ যেটা হয় যে আমি মডেলকে হচ্ছে একেবারে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়ে রাখি যে এইটা হইলে ইনপুট হইলে এটা আউটপুট হবে। ঠিক আছে? যেমন আমি হচ্ছে ইমেইল অনেকগুলা তাকে দিয়ে রাখতে পারি। আমি তাকে অনেকগুলা ট্রেনিং ডেটা সেটে অনেকগুলো ইমেল দিয়ে রাখতে পারি। ইমেইল 1 পাই, এটা হচ্ছে স্প্যাম। ইমেইল 2 এটা হচ্ছে নট স্প্যাম। আবার ইমেইল 3 এটা হচ্ছে নট স্প্যাম। এরকম করে আমি হচ্ছে ট্রেনিং ডেটা সেটে ডেটাটা লেবেল করে রাখি যে এই ইনপুট হইলে এই আউটপুট হয়। সো লেবেল করে রাখলে তারপরে হচ্ছে সে এই ডেটা অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী ট্রেন হয়। ট্রেন হওয়ার পরে সে তাকে যখন আমি একটা নতুন ইমেইল দিই, ইমেইল এক্স, এটা দেওয়ার পরে সে এইগুলা থেকে যে প্যাটার্নটা সে বের করে আনছে সেই প্যাটার্ন অনুযায়ী সে একটা প্রেডিকশন দেয় যে আচ্ছা এটা হচ্ছে তাইলে স্প্যাম, এখানে হচ্ছে কিছু স্প্যামের মতো কিছু ওয়ার্ড পাওয়া গেছে তাহলে এটা স্প্যাম। এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং এর যেটা আমি এক্সাম্পল দিছিলাম, যেমন হচ্ছে ধরেন ইউটিউবে। আচ্ছা, সুপারভাইজ লার্নিং এর এরকম দুইটা টাইপের অ্যালগরিদম হয়, একটা হচ্ছে রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন। Learns the relationship between specific inputs and outputs based on training data and human feedback. আচ্ছা, আচ্ছা, রিগ্রেশন ক্লাসিফিকেশন এই দুইটা জিনিস একটু দেখে আসি। এই যে আমরা ইমেইলের যে ক্লাসিফিকেশন দেখলাম, এটা হচ্ছে ক্লাসিফিকেশন যে আমি যে কোনো একটা ক্লাস হবে, তাই না? ইমেইলটা স্প্যাম হবে অথবা নট স্প্যাম হবে। কিন্তু এটা যদি এমন হয় যে একটা কন্টিনিউয়াস ডেটার জন্য, ধরেন যে বাসার ভাড়া প্রেডিকশন হবে, ঠিক আছে? সো বাসার ভাড়ার প্রেডিকশনের জন্য দুইটা প্যারামিটার নিবে সে। নাম্বার অফ বেডরুমস, নাম্বার অফ বেডরুমস এনবি লিখলাম, আর হচ্ছে এরিয়া, কত কত স্কোয়ার ফিট আর কি, স্কোয়ার ফিট। তার বেসিসে সে বাসা ভাড়াটা প্রেডিকশন করবে। সো বাসা ভাড়া rent। সো এইরকম আমি অনেকগুলি ডেটা দিলাম, দিয়ে তারপরে হচ্ছে তাকে বললাম যে রেন্ট প্রেডিকশন করতে। তো এখানে এইটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, এখানে আমি কোনো রেন্টটা কোনো ক্লাসে পড়বে না, এটা একটা কন্টিনিউয়াস ভ্যালুর মধ্যে পড়বে, ঠিক আছে? হয়তো পারে 25,000 টাকা, 20,000 টাকা, 22,000 টাকা হতে পারে, 21,000 টাকা, মাঝামাঝি 21,500 টাকা হতে পারে, 21,100 টাকা হতে পারে, অনেক কিছু হতে পারে। সো এটা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু হবে। So এটা হচ্ছে রিগ্রেশন টাস্কের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে রিগ্রেশন টাস্কের মধ্যে পড়ে। ক্লাসিফিকেশন পরে হচ্ছে কয়েকটা ক্লাস থাকবে, যেমন যে স্প্যাম, নট স্প্যাম, এরকম ২টা বা ৩টা, ৪টা, ৫টা যতগুলো ক্লাস হোক, তার মধ্যেই তার মধ্যে যেকোনো একটা ক্লাস আমি হচ্ছে প্রেডিক্ট করবে আমার মডেল। আনসুপারভাইজড মডেল, আনসুপারভাইজড লার্নিং। আচ্ছা, আনসুপারভাইজড লার্নিং এর আমি যেটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে ইউটিউবে, ধরেন আপনি ইউটিউবে ভিডিও দেখলেন। হ্যাঁ? সো ইউটিউবে আপনি যখন একটা ভিডিও দেখলেন, আপনি আহ, আপনি কি হচ্ছে কোনো ইউটিউবকে বা কোনো এআই মেশিন লার্নিং মডেলকে বলে দিচ্ছেন যে আমি এই টাইপের ভিডিওটা পছন্দ করি। আপনি কিন্তু স্পেসিফিক বলে দিচ্ছেন না যে আমি এই টাইপের ভিডিও দেখতে চাই বা এই টাইপের ভিডিও পছন্দ করি। মাঝে মধ্যে হতে পারে যে ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, এরকম দেয় মানুষ, বা লাইক দেয়, আনলাইক দেয়। বাট ইন জেনারেল কিন্তু আপনি বলে দেন না যে আমি এই টাইপের ভিডিও পছন্দ করি, তাহলে এই টাইপের ভিডিও আমাকে সাজেস্ট করুন। তো আপনি যেটা করেন, আপনি একটা ভিডিও দেখেন। So, আপনি একটা ভিডিও দেখলেন, আহ, ধরেন আপনি হচ্ছে একটা ট্রাভেল ভিডিও দেখলেন। এখন ইউটিউব যেটা করে, যেসব ভিডিও গুলো আছে, যত ট্রাভেল ভিডিও আছে, এটা একটা ট্রাভেল ভিডিও, এটা একটা ট্রাভেল ভিডিও, ওদেরকে কোনো একটা ভ্যালু দিয়ে এরকম
এবং একটা অ্যাক্সিস রিপ্রেজেন্টেশন করে। সো ওদের কিছু প্যারামিটার বের করে, কারণ ট্রাভেল ভিডিও গুলা এইখানে পাচ্ছে। তারপরে আরো ধরেন যে টেক টেক রিলেটেড ভিডিও গুলো ধরেন এখানে আসছে, কিছু একটা প্যারামিটার দিয়ে এই ভ্যালু গুলাকে প্লট করে। So এগুলাতে হচ্ছে ধরেন টেক রিলেটেড ভিডিও। তারপরে আরো ভিডিও নিতে পারে, যেমন ধরেন যে গানের ভিডিও। তো আপনি যখন ট্রাভেল ভিডিও দেখতেছেন তখন সে দেখে যে আচ্ছা আপনার যে প্যারামিটার গুলা সেগুলো এখানের সাথে মিলে। ধরেন আপনারটা ডিফারেন্ট কালার করে দিই, আপনারটা এই যে এখানে আসে। তো এগুলোর সাথে খুব ম্যাচ করতেছে আপনি যে টাইপের ভিডিও গুলো সার্চ করে করে ইউটিউবে দেখতেছেন। ধরেন যে আপনি একেবারে যখন লগ ইন করেন না ইউটিউবে, তখন কিন্তু যেটা হয়, বা কখনো একদম নতুন একটা পিসিতে কোনো হিস্ট্রি ছাড়া আপনি ইউটিউবে যান, তখন দেখবেন যে কিছুই সাজেস্ট করে না। আপনাকে বলে যে সার্চ সামথিং, তার বেসিসে আপনাকে সাজেস্ট করবে। তো আপনি সার্চ করেন, সার্চ করে কিছু একটা ভিডিও দেখেন, তারপরে সে অনুযায়ী সাজেস্ট করেন। তো যেটা হয় যে আপনি যখন এরকম একটা ট্রাভেল ভিডিও দেখছেন, তখন সে কিছু প্যারামিটার দিয়ে ম্যাচ করে যে আচ্ছা এদের সাথে তো ওর ও যে ভিডিওটা দেখছে সেগুলো কাছাকাছি হয়। সো সে এরকম একটা ক্লাস্টার বানায় ফেলে যে আচ্ছা এই ক্লাস্টারে এই আশেপাশে যে এইসব যত ভিডিও আছে এরকম ভ্যালু গুলার মধ্যে পরে প্লট করলে এরা হচ্ছে সব সেম ক্লাস্টারে পড়ে, এরা হচ্ছে সেম ক্লাস্টারে পড়ে, এরা আবার সেম ক্লাস্টারে পড়ে। তো আপনি যখন এই ক্লাস্টারের মধ্যে একটা ভিডিও দেখে ফেলছেন, সে করবে কি এই ক্লাস্টারের আশেপাশে আপনার যা ভিডিও আছে সেগুলো আপনাকে রিকমেন্ড করতে থাকবে। ঠিক আছে? এখন আপনি বাংলাদেশের ট্রাভেল ভিডিও দেখছেন, আপনাকে বিদেশের ট্রাভেল ভিডিও দেখাইতে পারে, ইন্ডিয়ার ট্রাভেল ভিডিও দেখাইতে পারে, পাকিস্তান ট্রাভেল ভিডিও দেখাইতে পারে, অন্যান্য ইউরোপ আমেরিকা দেখাইতে পারে। সো এরকম একটা সে ক্লাস্টার বানায় নিছে, সেই ক্লাস্টারের মধ্যে থেকে অথবা যেগুলো আরো কাছে সেগুলো আগে সাজেস্ট করবে, পরে হচ্ছে যেগুলো একটু দূরে এগুলো একটু দেখতে রেকমেন্ড করবে। ঠিক আছে? সো বেসিক্যালি দেখেন, আপনি মডেলকে বলে দিচ্ছেন না যে আমি এই ইনপুট দিলে এই আউটপুট হবে। ঠিক আছে? আপনি বলে দিচ্ছেন না যে আচ্ছা আমি ট্রাভেল ভিডিও দেখতে চাই, আমাকে ট্রাভেল ভিডিও দেখাও। আপনি জাস্ট একটা ভিডিও দেখছেন, সেই অনুযায়ী মডেল হচ্ছে নিজেই একটা প্যাটার্ন বের করে আনতেছে যে আচ্ছা এরা হচ্ছে সিমিলার, এরা হচ্ছে নট নট সিমিলার। তো এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, অর্থাৎ আপনি কিন্তু সুপারভিশন করতেছেন। তো মডেল অটোমেটিক্যালি একটা একটা অ্যালগরিদম আপনি দিয়ে যাচ্ছেন, সেই অনুযায়ী মডেলটা হচ্ছে একটা সিমিলারিটি বের করে একসাথে একই রকম যেগুলা তাদেরকে তাদের থেকে একটা ক্লাসকে আপনাকে রিকমেন্ড করতেছে বা প্রেডিক্ট করতেছে। আচ্ছা, তারপরে আসতেছে রিইনফোর্সমেন্ট লার্নিং। আচ্ছা, তো আনসুপারভাইজ লার্নিং এর দুইটা টাইপ আছে, যেটা একটা দেখাইলাম যেটা হচ্ছে ক্লাস্টারিং, আরেকটা আছে হচ্ছে ডাইমেনশন রিডাকশন। ডাইমেনশন রিডাকশনটা আমি আসলে এখন আর দেখতে যাব না। ডাইমেনশন রিডাকশনটা ঠিক আসলে আনসুপারভাইজড পরে কিভাবে ধরেন যে আনসুপার ডাইমেনশন রিডাকশনের বিষয়টা হচ্ছে যে আপনার এটা যেমন ধরেন যেমন 2 ডাইমেনশন। সো আমি যদি এটাকে 3 ডাইমেনশন বানাই, জেড অ্যাক্সিস দিলাম। তো 3 ডাইমেনশন থেকে এটা ধরেন যে ডাইমেনশন প্রয়োজন নেই সেগুলোকে সে কমায় আনে, সেগুলোকে সে বিভিন্ন মডেল দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখে যে আচ্ছা এই ডাইমেনশনের ইমপ্যাক্ট কম, তাহলে ওই ডাইমেনশনটাকে কমায় নিয়ে আসে। আচ্ছা, বাট এটা আসলে আনসুপারভাইজড লার্নিং এর মধ্যে পড়ে এই হিসাবে, কারণ হচ্ছে কোন ডাইমেনশনটা কমবে সেই জিনিসটা আপনি স্পেসিফাই করে দেন না, সেই হিসাবে পড়ে। বাট একেবারে ওইভাবে আনসুপারভাইজ এর মধ্যে সবচেয়ে একদম কমন আনসুপারভাইজ লার্নিং এর মেথডটা হচ্ছে ক্লাস্টারিং, এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং এ যেটা হয়, এখানে হচ্ছে একটা রিওয়ার্ড সিস্টেম থাকে। ঠিক আছে? আপনার একটা মডেল আছে, একটা মডেলও থাকতে পারে, মডেল ছাড়াও হইতে পারে। হ্যাঁ, এখানে দেখেন যে ২ রকম আছে। একটা হচ্ছে মডেল ফ্রি, একটা হচ্ছে মডেল বেসড। সো মডেলের কিছু একটা অ্যালগরিদম থাকবে। মডেল ছাড়া আপনি একটা এমনি আ কোন মডেল ছাড়া নরমাল একটা অ্যালগরিদম লিখেও এই জিনিসটা করতে পারবেন। তো এখানে আপনার ২ টা জিনিস থাকবে। একটা হচ্ছে রিওয়ার্ড অর পানিশমেন্ট। আচ্ছা, তো ধরেন যে উম
ধরেন যে ফেসবুকে, হ্যাঁ? ফেসবুকে আপনি হচ্ছে অনেক ধরনের পোস্ট দেখতেছেন না? অনেক ধরনের পোস্ট দেখার মধ্যে ধরেন একটা পোস্টে আপনি লাইক দিলেন। সো লাইক দিলেন বা রিঅ্যাক্ট করছেন। তখন ফেসবুক বুঝবে যে আচ্ছা এই টাইপের পোস্ট তাকে সাজেস্ট করা উচিত। অর্থাৎ তার মডেলটা ইন্টারনালি একটা রিওয়ার্ড পাইল। আচ্ছা, আবার হচ্ছে আপনি হচ্ছে কিছু পোস্টে গিয়ে ধরেন আপনি একটা পোস্টে গিয়ে দিয়ে দিলেন যে হাইড ফ্রম মি এরকম কিছু অপশন আছে ফেসবুক পোস্টের মধ্যে দেয়া যায় যে পোস্টটাকে হিডেন করে দাও বা হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু সি দিস। তারপরে এরকম কিছু পোস্ট আছে যে আমি আমি মানে এই টাইপের পোস্ট হচ্ছে নট ইন্টারেস্টেড এরকম কিছু দিয়ে দিলেন। So তখন হচ্ছে আসলে তার মডেলটা একটা পানিশমেন্ট স্কোর পাবে। রিওয়ার্ড পানিশমেন্ট তো না মানে এই হিসাবে আসলে কি একটা স্কোর এড হবে। রিওয়ার্ড পানিশমেন্ট বোঝায় কি মানে ধরেন যে তার একটা স্কোর আছে। হ্যাঁ? রিওয়ার্ড স্কোর। সো রিওয়ার্ড স্কোরটাকে সে বাড়ায় দিবে। আর এখানে হচ্ছে পানিশমেন্ট স্কোর। রিওয়ার্ড স্কোরটাকে ধরেন কমায় দিবে পানিশমেন্ট পাইলে। এই আরকি। সো অর্থাৎ সে বুঝলো যে আচ্ছা এই টাইপের কনটেন্ট আসলে এই টাইপের কনটেন্ট আমি সাজেস্ট করব। রিওয়ার্ড স্কোর বাড়বে। আর এই টাইপের কনটেন্টে পানিশমেন্ট পাইলাম, রিওয়ার্ড স্কোর কমবে। সো এটা হবে যে আপনি যখন একটা পোস্টকে নট ইন্টারেস্টেড দিচ্ছেন বা হাইড ফ্রম মি দিচ্ছেন ফেসবুকে, তখন সেই টাইপের পোস্টকে সে আর সাজেস্ট করবে না। ঠিক আছে? সেই টাইপের পোস্টকে সে সাজেস্ট করবে না। আর হচ্ছে যে টাইপের পোস্টকে আপনি রিঅ্যাক্ট দিচ্ছেন, লাইক দিচ্ছেন, সেই টাইপের পোস্টকে সে সাজেস্ট করবে। আইডিয়াটা বেসিক্যালি এরকম। সো এটার আরো এক্সাম্পল হইতে পারে। যেমন হচ্ছে ধরেন মেজ সলভিং বা এই যে লাইন ফলোইং রোবট, হ্যাঁ? লাইন ফলোইং রোবটে ধরেন যে এরকম একটা মেজ থাকে। এরকম ইজি-বিজি অনেক কিছু থাকে। মেজ আঁকা তো আসলে এখন কষ্ট। মেজ এরকম আঁকতে পারবো না। ধরেন এরকম থাকে। সো অথবা লাইন ফলোইং রোবটই ধরেন। সো রোবটটা যাইতে থাকে। যতক্ষণ দেখে যে সামনে খালি ততক্ষণ সে আসলে রিওয়ার্ড দেয়। আবার যখন হচ্ছে সামনে দেখে একটা অবস্টাকেল আসছে এই যে ধরেন এখানে এসে দেখলো যে আচ্ছা এখানে আর যাওয়া যাচ্ছে না। একটা অবস্টাকেল আসছে আটকা পড়ে যাচ্ছে। সে তখন হচ্ছে একটা পানিশমেন্ট দেয়। পানিশমেন্ট দিলে যেটা হয় যে সে তার ডিরেকশন চেঞ্জ করে। ডিরেকশন চেঞ্জ করে এদিকে দেখে যে আচ্ছা এইদিকে খালি আছে। তাহলে এদিক ধরে আবার যায়। সো এদিক আবার যখন এদিক ধরে অবস্টাকেল ফেস করে সে পানিশমেন্ট পায়। আবার হচ্ছে এদিকে যায় রিওয়ার্ড ঠিক আছে? সো এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো এটা মডেল বেসড হতে পারে, মডেল ফ্রি ও হতে পারে। আপনি জাস্ট একটা নরমাল প্রোগ্রামে এই রিওয়ার্ড রিওয়ার্ড পানিশমেন্ট এর হিসাবটা করলেন। সেটাও হচ্ছে একটা সেটা হচ্ছে আসলে একটা রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে পড়বে। এই জিনিসটা একটু কুইক রিক্যাপ করে গেলাম। আর এরপর হচ্ছে আসি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনস এ। অ্যাপ্লিকেশনস এর জিনিসগুলো আসলে অনেক ডাইভার্স। এখানে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এর প্রত্যেকটার জন্য হচ্ছে কিছু করে অ্যাপ্লিকেশনস দেয়া আছে। এগুলো আসলে জাস্ট আপনারা দেখে যাবেন যে এই টার্ম গুলা বলতে কি বুঝায়, হ্যাঁ? এটা হচ্ছে আমি আর দেখতে যাচ্ছি না। এখানে অনেক টার্ম আছে। কোন টার্মটা আসলে কি বুঝায়? তাইলেই হচ্ছে আপনি একটু দেখলে তো বুঝে যাবেন যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা এটা। মানে এই যে এই ধরেন যে এই অ্যাপ্লিকেশনটা ধরেন রিয়াল টাইম ডিসিশন এর সাথে কিভাবে রিইনফোর্সমেন্ট লার্নিং টা কানেক্টেড। এটা একটা এক্সাম্পল দেখাই। যেমন আমি যেটা এই যে এক্সাম্পলটা দেখাইছি যে লাইন ফলোইং রোবট। লাইন ফলোইং রোবটটা কিন্তু রিয়াল টাইম ডিসিশন নিচ্ছে। হ্যাঁ? একটা রানিং রোবট ডিসিশন নিচ্ছে যে আচ্ছা আমি কি ডানে যাবো না বামে যাবো না সোজা যাবো। সো এরকম সো বেসিক্যালি এই হিসাবে আসলে এই যে রিয়াল টাইম ডিসিশন মেকিং এর সাথে রিইনফোর্সমেন্ট লার্নিং আ একদম অন দা ডিপ্লয় হয়ে রানিং অবস্থায় সে হচ্ছে একটা ডিসিশন নিয়ে নিচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং বেসিস এ। কারণ সে ওই ডিপ্লয়েড হওয়া অবস্থায় কোন একটা রিওয়ার্ড পানিশমেন্ট পাচ্ছে রানিং অবস্থায়। ঠিক আছে? তো এরকম হচ্ছে আপনি আপনার এই প্রত্যেকটা টার্ম গুলো একটু দেখবেন তাই আর হচ্ছে রিলেট করার চেষ্টা করবেন। ধরেন যে ক্লাসিফিকেশন এর সাথে এই জিনিসগুলো কিভাবে রিলেটেড, রিগ্রেশন এর সাথে কিভাবে রিলেটেড তাইলেই হবে। আচ্ছা, এরপর আসি ট্রেন টেস্ট স্প্লিট। ট্রেন টেস্ট স্প্লিট এ হচ্ছে যেটা হয় যে এটা মেইনলি হচ্ছে আসলে সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে বেশি খাটে। সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রেই খাটে। তো আপনি যে
ডেটা সেটটা থাকবে আপনার এই মডেলটাকে বিল্ড করার জন্য। প্রথমত আপনি হচ্ছে এই ডেটা সেটটাকে ২ টা ভাগে ভাগ করে নিবেন। একটা হচ্ছে ট্রেনিং সেট, একটা হচ্ছে টেস্টিং সেট। ঠিক আছে? তো ট্রেনিং সেটটা ধরেন জেনারেলি এরকম একটা রেশিওতে নেওয়া হয় যে 75% বা 80% বা এরকম 60 থেকে 80% এর মধ্যে ট্রেনিং সেটে নেওয়া হয়। সো এই ডেটা সেটটা উপরে বেস করে হচ্ছে ট্রেনিং হয় একটা মডেল। সো ট্রেনিং সেটে ডেটা অনুযায়ী মডেলটা ট্রেইন হলো। আর ট্রেনিং সেটেও ধরেন ২ টাইপের ভ্যালু আছে। একটা হচ্ছে ফিচারস। ফিচারসটা হচ্ছে ইনপুট হিসাবে যাওয়া যায়। ইনপুট হিসেবে কি যাইতে পারে? ধরেন আমাদের এই এক্সাম্পল গুলাতে যদি দেখি, এই যে যেমন এই যে হাউস রেন্ট এর ক্ষেত্রে সে কি নিতে পারে? নাম্বার অফ বেডরুম আর হচ্ছে তো সেই এই দুটো হচ্ছে ইনপুট। আর সে যেহেতু প্রেডিক্ট করবে হচ্ছে রেন্ট, এই রেন্টটা হচ্ছে লেভেলের। সো ডেটা সেট ট্রেনিং ডেটা সেটের মধ্যে এই জিনিসটা আউটপুট গুলি হচ্ছে অলরেডি দেয়া থাকে। সো এই লেভেল গুলি দেয়া আছে। এটা হচ্ছে তাইলে লেভেলের মধ্যে পড়ে। আর ফিচার হচ্ছে যেগুলো ইনপুট। ঠিক আছে? যে নাম্বার অফ বেডরুম, আ কত স্কয়ার ফিট সেটা। আচ্ছা। তো ট্রেনিং সেটে বেসিসে আ আমার মডেলটা হচ্ছে কোন একটা প্যাটার্ন বের করে আনলো, কোন একটা প্যাটার্ন লার্ন করলো। তারপরে আমি তাকে টেস্টিং সেট দিব। সেই টেস্টিং সেট দিলে যেটা হবে, সেই টেস্টিং সেটের উপরে কিন্তু সে ট্রেনিং পায়নি। হ্যাঁ? সো আমি হচ্ছে কিন্তু চাই না যে আমার মডেলটা জাস্ট ট্রেনিং সেটে ভালো করুক। আমার আমার আ উদ্দেশ্য হচ্ছে আমার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমার মডেলটা কোন একটা প্যাটার্ন শিখে যাক। ঠিক আছে? যেমন ট্রেনিং সেটটা থেকে সে কিছু একটা শিখছে। এখন আমি ওকে টেস্টিং সেটে দিব। সো ট্রেনিং সেট থেকে সে কিছু একটা প্যাটার্ন শিখছে। শিখে তারপরে সে টেস্টিং সেটে যাবে। টেস্টিং সেটে গেলে যেটা হবে যে এই টেস্টিং সেটের ডেটা গুলা সে কিন্তু আগে দেখেনি। তো আগে না দেখা ডেটার উপরে কিন্তু আমি আমার মডেলকে ভালো করতে চাই। কারণ ট্রেনিং আগে যে ডেটাটা দেখছে সেই ডেটার উপরে সে ভালো হইল। কিন্তু তাতে তো আমার লাভ হইল না। তাই না? ধরেন আমি আপনাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া দিলাম। ঠিক আছে? যে ধরেন এখানে স্লাইডে ম্যাথ আছে, তারপরে হচ্ছে আরো এখানে স্লাইডে প্রশ্ন আছে। আমি একদম হুবহু পরীক্ষায় তাই দিলাম। তাইলে যেটা হবে যে আপনার আসলে মুখস্থ বিদ্যা বাড়লো, তাই না? আপনি কিন্তু আসলে শিখলেন না বাস্তবে। তো আমি কিন্তু আমার মডেলকে কোনো মুখস্থ করার একটা মডেল বানাইতে চাই না। যে সে হচ্ছে যা দিয়ে ট্রেইন হইছে সেটাই পারে। তো টেস্টিং এর জন্য আমি ডিফারেন্ট ডেটা ইউস করি এজন্য। যাতে হচ্ছে আমি আসলে বুঝতে পারি যে সে অ্যাকচুয়ালি প্যাটার্ন বুঝছে কিনা, মানে লার্ন করছে কিনা। ঠিক আছে? তো যার কারণে হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড এ কিন্তু সবসময় আমাদের প্রিভিয়াসলি সিন ডেটা আমরা পাবো না। বা প্রিভিয়াসলি সিন সিনারিও আমরা পাবো না। আমাদের মডেলটা হচ্ছে সবসময় আগে দেখে আসছি এরকম সিনারিও পাবে না। যেমন হতে পারে যে ইমেইলের ডেটা সেটটা। হুম? ইমেইলের যে এক্সাম্পলটা দিলাম। সো সে ইমেইল 1, 2, 3 বা এরকম ইমেইল ১০০ টা ইমেইল, ২০০ টা ইমেইল, ১০০০ টা ইমেইল এটার বেসিসে সে ট্রেনিং পেয়ে আসছে। এখন রিয়াল ওয়ার্ল্ড এ যখন সে যাবে সে যে এইরকম একদম এক্সাক্টলি সেইম টাইপের ইমেইলই পাবে তা কিন্তু না। একটু ডেভিয়েট করবে, তাই না? নতুন কিছু ওয়ার্ড থাকবে। বা আগে হচ্ছে যে টাইপের ওয়ার্ড এর কম্বিনেশন ছিল সেই টাইপের ওয়ার্ড কম্বিনেশন থেকে একটু পার্থক্য হবে। সো এজন্য আমি হচ্ছে এটা ২ ভাগে ভাগ করে নেই। একটা হচ্ছে ট্রেনিং ডেটা, একটা হচ্ছে টেস্টিং ডেটা। এবং টেস্টিং ডেটা দিয়ে আমি তারপর তাকে টেস্ট করি যে সে আসলে কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। কারণ ট্রেনিং ডেটার উপর দিয়ে যদি আমি তাকে টেস্ট করতে যাই তাহলে দেখা যাবে সে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। কারণ সে ট্রেনিং ডেটা তো সরাসরি ওই প্যাটার্নটাই ধরছে। তো টেস্টিং সেটটা দিয়ে আমি হচ্ছে আ অ্যাকচুয়াল কতটুকু অ্যাকুরেসি দিতে পারে, কতটুকু কেমন পারফরম্যান্স দিচ্ছে সেই জিনিসটা আমি ইভ্যালুয়েশন করতে পারতেছি। তো এটার বেসিসে ২ টা কনসেপ্ট চলে আসে। একটা হচ্ছে ওভার ফিটিং, একটা হচ্ছে আন্ডার ফিটিং। আচ্ছা, তো আগে হচ্ছে ওভারফিটিং আসি। Overfitting is a lot like leaking question before the exam. In this case, the question paper is already known, so you can get a very good number in the test. But if something ever goes beyond the question, you will hit the box. So basically, এটা হচ্ছে যে মুখস্থ করে যাওয়ার মতো ওভারফিটিং।
ওভারফিটিং এ আপনার ধরেন যে আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনি আসলে কোনো ডেটা সায়েন্স এর কোনো কনসেপ্ট বুঝেন নাই। আপনি হচ্ছে ধরেন যে কোনো ম্যাথ, ডেটা সায়েন্স এর যেসব ম্যাথ আছে সেগুলা হচ্ছে বুঝেন নাই। আপনি হচ্ছে করছেন কি যে এই স্লাইডে যেসব আ যা আছে থিওরি আপনি সব মুখস্থ করছেন। তারপরে হচ্ছে ধরেন যে ম্যাথ যা আছে সব মুখস্থ করছেন। সলিউশন সহ দেখে, দেখে মুখস্থ করে আসছেন। এখন পরীক্ষায় হচ্ছে একদম কিন্তু হুবহু সেম আসেনি। এখন ওই একদম এক্সাক্ট সেম ম্যাথও আসেনি। থিওরিও হচ্ছে একদম হুবহু যে ডেফিনিশন আসছে তাও আসেনি। সো ওই থিওরিটাকে কোনভাবে এপ্লাই করতে দিছে। ম্যাথ হচ্ছে একটু ডিফারেন্ট চেঞ্জ করে দিছে। এখন হচ্ছে আপনি আর পারতেছেন না। এটাই হচ্ছে ওভারফিটিং। সো আপনার মডেলটা যেটা করছে যে এই ট্রেনিং ডেটার উপরে এই ট্রেনিং ডেটার উপরে যেটা করছে যে অতিরিক্ত এক্সপার্টিস নিয়ে নিছে। এই ট্রেনিং ডেটার প্যাটার্নটা এত বেশি ক্যাপচার করে ফেলছে। বিষয়টা এরকম যে ধরেন ট্রেনিং ডেটাটা ছিল এরকম, এরকম ইজিবিজি এরকম ছিল। সো আপনি হচ্ছে আপনার মডেলটাকে বানিয়েছেন একদম এরকম। আপনার মডেলটা একদম এই প্যাটার্নটাই ধরছে। সো এটা ধরলে যেটা হয় যে এখন এই জায়গায় যে আসলে এই ভ্যালুই আসবে তা কিন্তু না। এই জায়গায় হচ্ছে এরকম ভ্যালু আসতে পারে। সো এরকম ভ্যালু আসতে পারে। সো যেটা হচ্ছে আপনার মডেলটা তাহলে ট্রেনিং ডেটার উপরে খুবই ভালো পারফর্ম করতেছে। দেখা যাবে যে 95% অ্যাকুরেসি দিচ্ছে ট্রেনিং ডেটার উপরে। টেস্টিং ডেটার উপরে দেখা যাচ্ছে যে দিচ্ছে 50%, 60% বা আরো কম। ঠিক আছে? অর্থাৎ আপনার মডেলটা আসলে প্যাটার্নটা ট্রেনিং ডেটার প্যাটার্নটা অতিরিক্ত বেশি ক্যাপচার করতেছে। বাট অ্যাকচুয়ালি জেনারেলাইজড প্যাটার্নটা বুঝতেছে না। আ আসলে হয় যে পরীক্ষায় মুখস্থ করার মতো। তারপরে হচ্ছে কি in case of overfitting the model performs well in the training part but in the real world its performance is absolutely poor. Overfitting can occur if the model becomes too complex, such as if the order is too high in polynomial regression. If there is too much noise in the dataset, such problem may occur. অর্থাৎ আপনার মডেলটা বেশি কমপ্লেক্স। ঠিক আছে? আপনার মডেলটা একদম ট্রেনিং ডেটার যে প্যাটার্নটা এটা হুবহু ক্যাপচার করতে চায়। হুবহু ক্যাপচার করতে যাওয়া আসলে ভালো কিছু না। আপনার প্যাটার্নটা হবে একটু ডেভিয়েট করা। ঠিক আছে? ট্রেনিং ডেটার থেকে একটু ডেভিয়েটেড থাকবে। যাতে হচ্ছে সেটা জেনারেলাইজড প্যাটার্ন এ কাজ করে। অর্থাৎ টেস্টিং ডেটায় যখন নতুন সে কিছু দেখবে সেটার উপরে সেও সেটার উপরে যাতে ভালো পারফর্ম করতে পারে। তার জন্য যদি ট্রেনিং ডেটার উপরে কিছু পারফরম্যান্স স্যাক্রিফাইস ও হয় সেটাও সমস্যা নেই। নতুন ডেটার উপরে বেটার পারফর্ম করাটাই ইম্পোর্টেন্ট বেশি, তাই না? Uh, this problem can if the training data is low. আচ্ছা আন্ডারফিটিংটা কি? আন্ডারফিটিংটা হচ্ছে অপোজিট। In this case, the model learns less from the dataset at once. This problem can occur if the model is too simple. Feature engineering, applying relatively complex models or using more features can get rid of this problem. আচ্ছা তো এইখানে যেটা সমস্যা যে আপনার মডেলটা বেশি সিম্পল। তো এরকম ডেটার জন্য আপনার মডেল যেটা করতেছে যে এরকম একটা প্যাটার্ন আছে আপনার মডেল যেটা করতেছে যে সে একটা লাইন ধরে প্রেডিকশন দিচ্ছে। সো একটা লাইন ধরে প্রেডিকশন দিলে দেখা যাবে যে এই জিনিসগুলো আসলে অনেক দূরে। তো মডেলটা অনেক বেশি সিম্পল। আগেরটা হচ্ছে বেশি কমপ্লেক্স হয়ে গেছিল আর এটা হচ্ছে বেশি সিম্পল। সো আন্ডার ফিটিং এর কারণে দেখা যাচ্ছে কি যে আপনার মডেলটা ট্রেনিং ডেটার প্যাটার্নটাই ধরতে পারতেছে না। ট্রেনিং ডেটার প্যাটার্ন যদি ধরতে না পারে টেস্টিং ডেটা তো সে আসলে ভালো করবে না। তো আন্ডার ফিটিংটা আসলে আরো বেশি খারাপ। কারণ হচ্ছে ট্রেনিং ডেটার প্যাটার্নও ধরতে পারতেছে না। ট্রেনিং ডেটার প্যাটার্নে যদি ধরতে না পারে তাহলে আসলে সে টেস্টিং ডেটাতেও আসলে ভালো দিবে না। আচ্ছা, সো সেই ক্ষেত্রে আপনার মডেলটাকে একটু কমপ্লেক্স করতে হবে। আপনার মডেলটা বেশি সিম্পল। অর্থাৎ আপনার মডেলটা যদি এখানে স্ট্রেইট লাইনের একটা রিগ্রেশন তৈরি করে, তাহলে আপনার মডেলটাকে আরেকটু কমপ্লেক্স করতে হবে। যেমন যাতে এরকম হয়। এইরকম হয়ে তারপরে এভাবে আসে। কমপ্লেক্স করতে হবে যাতে হচ্ছে মডেল প্যাটার্ন গুলো ক্যাপচার করতে পারে। আচ্ছা, তো এই স্লাইডটা হচ্ছে আমাদের শেষ। এই স্লাইডটায় দেখেন শুরুর পার্ট গুলো অনেক ইম্পর্টেন্ট। আমি অ্যাসাইনমেন্টটা দিছি হচ্ছে এই শুরুর এই স্লাইডের এই স্লাইডটা থেকে আমি মুছছি। কারণ এই স্লাইডটায় প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এই স্লাইডে এরকম ম্যাথ ট্যাথ গুলি এভাবে দেয়া নাই প্র্যাকটিসের মতো। তো আমি অ্যাসাইনমেন্টটা এর বেসিসে দিছি আর এখানে কিন্তু কোড লিখতে দিবে পরীক্ষায়। আমি আবারও বলে দিলাম পরীক্ষায় কিন্তু কোড লিখতে দেবে, আমিও কুইজে কোড লিখতে দিব।
তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা বুঝে আসবেন, এখানে যেসব কোড টোড গুলি আছে সেগুলো বুঝে আসবেন। আর অ্যাসাইনমেন্টটা আগে করবেন, অ্যাসাইনমেন্টটা করলে তাহলে হচ্ছে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটাতে তো আপনারা একটু আহ, বুঝে বুঝে করতে পারবেন, বা হচ্ছে ঘাটাঘাটি করে গুগল টুগল সার্চ করেও করতে পারবেন। সো ওটা আসলে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আচ্ছা, তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা উইক 6-7 কিন্তু করে আসছি। সো উইক 6-7 করে আসা সত্ত্বেও এখানে যেটা হয়েছে যে স্যার হচ্ছে কাফি স্যার হচ্ছে পরে যে মডিউল লিডার উনি পরে এখানে নতুন কিছু কনটেন্ট এড করছে উইক 6-7 এ, যেগুলো হচ্ছে আমাদের আগে কভার করা হয়নি। তো আমাদের এই জিনিসগুলো কভার করা লাগবে। তো এইজন্য আমি যেটা করব, উইক 6-7 টা একটু রিভিউ করে যাব। একটু রিভিউ করে গেলে যেটা হবে আপনাদের যে যদি যা মিস গেছে সেগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, তো উইক 6 এ ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই স্লাইড যেটা ছিল উইক 6 এর, এটা আমরা অলরেডি কভার করে গেছি। এখানে অনেক ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ছিল যেগুলো আমরা পড়ে গেছি। যে বার্নলি, বাইনোমিয়াল, পয়জন ডিস্ট্রিবিউশন। এই যে এই পিডিএফটার মধ্যে অনেক ম্যাথ দেওয়া আছে। এখানে নতুন কিছু নাই এভাবে। এইখানে বিভিন্ন ম্যাথের প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। এইগুলা হচ্ছে আপনারা নিজে করবেন, যেহেতু সলিউশনও দেয়া আছে। এখানে এগুলা আমি হচ্ছে আর দেখতে যাব না। আহ, হ্যাঁ, নরমাল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, সব হচ্ছে আসলে ডিফারেন্স। এই জিনিসগুলো আছে এখানে, প্রবলেম সলিউশন দেয়া আছে, এগুলো আপনারা দেখলেই বুঝবেন, যেহেতু আমি আপনাদেরকে এই, ইয়েগুলো দেখাই গেছি। তো হচ্ছে আর হচ্ছে পরে থাকে হচ্ছে এই দুইটা পিপিটি। আচ্ছা, এই দুইটা পিপিটির মধ্যে কিছু কন্টেন্ট আছে নতুন, সেগুলো একটু রিভিউ করে যাবো। ওপেনিং আছে। আচ্ছা, তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ডেফিনিশন গুলো আছে এখানে, সাথে কিছু ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করা আছে। ক্যারেক্টারিস্টিক্স গুলো ডিফাইন করা এগুলো ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই জিনিসগুলো আসলে ইয়েতে থিওরিতে আসে পরীক্ষায়। Listing of all the outcomes of an experiment and the probability associated with each outcome tells us how the probability is distributed over the different values of RV. The probability of a particular outcome is between 0 and 1 inclusive. The outcomes are mutually exclusive events. The list is exhaustive. So the sum of probabilities of the various events is equal to 1. আচ্ছা, সো আমাদের probability distribution এর বিষয়টা হচ্ছে যে অনেক ধরনের আউটকাম আসতে পারে, এবং এই আউটকাম গুলি যদি আমরা আউটকামের probability গুলি আমরা যদি যোগ করি, তাহলে হচ্ছে আমাদের টোটাল ভ্যালুটা 1 আসবে। ইম্পর্টেন্ট probability distribution। আচ্ছা, সো probability distribution এর কিছু টাইপ আছে। একটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিটের মধ্যে পড়ে হচ্ছে বাইনোমিয়াল, পয়জন, জিওমেট্রিক, নেগেটিভ বাইনোমিয়াল, মাল্টিনোমিয়াল, এটসেট্রা। এখানের মধ্যে বাইনোমিয়াল, পয়জন এই দুইটা হচ্ছে আমাদের আমরা একটু ডেপথে পড়ছি, এগুলাই আছে। এই পরের গুলো হচ্ছে আসলে ডেপথে পড়ার নাই, জাস্ট নামগুলি জেনে রাখেন, যাতে এক্সাম্পল দেওয়ার জন্য বা কোনো কিছুর জন্য আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, আর সেই সাথে যেগুলো অলরেডি আমরা পড়ছি, যে বাইনোমিয়াল, পয়জন, এগুলো অবশ্যই আরো ভালোভাবে মনে রাখবেন, কারণ এগুলা দিয়ে দেখা যাবে প্রশ্নে আইডেন্টিফাই করতে দিবে। আপনাকে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ধরেন যে নাম বলে দেয়নি, কিন্তু ডেসক্রিপশনটা দিয়ে দিছে, দিয়ে বলবে এটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস, তারপরে সেই অনুযায়ী এক্সপ্লেনেশন দিয়ে। আচ্ছা, কন্টিনিউয়াস এর মধ্যে ইউনিফর্মটা আমরা লাস্ট বার পড়ি নাই, সো ইউনিফর্মটা আমরা আজকে পড়বো। এক্সপোনেনশিয়ালটা পড়ছি আগে, নরমাল ডিস্ট্রিবিউশন পড়ছি। আর এই গামা, বেটা, ওয়েলবুল এগুলো আছে আমাদের লাগবে না। ডেটা সায়েন্সের সিলেবাসের মধ্যে নাই, এগুলো আমরা পড়বো না, বাট নামগুলি জেনে রাখেন যে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। The following are commonly used sampling distributions: probability distribution of statistics, t-distribution. T-distribution used in hypothesis testing when the sample size is small or population standard deviation is unknown. F-distribution, I-square distribution is commonly used. Distribution analysis in variance analysis and regression analysis. The I-square distribution is commonly used to assess the goodness of a fit of observed data with expected distributions or test the independence of categorical variables. এগুলো আসলে অত ডেপথে নাই, বাট এগুলো কখন কিসে ইউজ করে এই জিনিসগুলো একটু দেখে যাবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে একেবারে মানে অল্প মার্কসের কোশ্চেনে আসার মতো, এগুলো আসলে এরকম ডেপথে কোশ্চেন আসার মতো না। আচ্ছা, তারপরে আসি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল আসলে আমরা আগে যেরকম
ভ্যারিয়েবলের টাইপ করছি সেরকমই। আর র্যান্ডম ভ্যারিয়েবল আছে কি একটা এক্সপেরিমেন্ট যদি আমি করি, সো সেই এক্সপেরিমেন্টটা করলে এই এই ভ্যারিয়েবলটা ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। ঠিক আছে? যেমন আপনি কয়েন টস করলে হচ্ছে কি 1 থেকে 6 এর মধ্যে যেকোনো ভ্যালু আসতে পারে। সো এই 1 থেকে 6 এর মধ্যে যেকোনো ভ্যালু যে আসতে পারে এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা র‍্যান্ডম ভ্যারিয়েবল ইউজ করি। একটা ভ্যারিয়েবল ইউজ করি যেটা হচ্ছে এই চান্সের বেসিসে বেস করে অথবা অর্থাৎ প্রবাবিলিটির বেসিসে বেস করে এটার ভ্যালুটা ইয়ে করে ডিফারেন্ট হয়। সো 2 টাইপের র‍্যান্ডম ভ্যারিয়েবল হয়। একটা হচ্ছে ডিসক্রিট, can assume only certain clearly separated values. It is usually the result of counting something. তো এটা কি হতে পারে? নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস, the number of students in a class, the number of children in a family, number of cars entering a car wash in an hour, number of home mortgages approved by a bank. So basically whole number. সো এই যে ডাইসে যে আমি রোল করি সেটাও হতে পারে ১ থেকে ৬ এর মধ্যেই আছে, তাই না? এখানে তো পয়েন্ট ভ্যালু আসার কোনো কথা নাই। তারপরে আসলে হচ্ছে কন্টিনিউয়াস র‍্যান্ডম ভেরিয়েবল যেগুলো হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস হতে পারে একটা রেঞ্জে। তো কি হতে পারে? কোন একটা লেংথ হতে পারে। লেংথ অফ সং, ওয়েট অফ স্টুডেন্ট, টেম্পারেচার আউটসাইড। এই জিনিসগুলো হচ্ছে কন্টিনিউয়াস। এগুলোতে হচ্ছে ধরেন যে পয়েন্ট ভ্যালু হয় তাই না? যে আ টেম্পারেচার এর ক্ষেত্রে ধরেন 30.10, 30 পয়েন্ট। আরো যত ভাঙতে থাকবে ততই ভাঙতে থাকবে। এটা আসলে কন্টিনিউয়াস ভেরিয়েবল এর কোন লিমিট নেই। অ্যামাউন্ট অফ মানি আর্নড বাই আ ফুটবল ক্লাব। সো এগুলো হচ্ছে আসলে কন্টিনিউয়াস ভেরিয়েবল। এগুলো হচ্ছে পয়েন্টে যত ইচ্ছা আপনি যত ছোট করতে চান ততই ছোট করতে পারবেন। এটা ভাঙা যায়। আচ্ছা, তো এরপরে আসি বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এগুলো হচ্ছে আমি পড়ায় গেছি আগে ওই যে একটা স্লাইডের মধ্যে। এটা হচ্ছে আপাতত রিক্যাপ করব না। আচ্ছা, বাট হচ্ছে এইখানে একটা নোটেশন আছে। এই জিনিসটা একটু খেয়াল করবেন। ঠিক আছে? একটা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কে যে এরকম নোটেশন দিয়ে দেওয়া হয়। Consider an experiment consisting of n Bernoulli trials that are independent. Each is a constant probability of P of success that each trial must result in a success or failure. Then the total number of successes x is a random variable that has a binomial distribution with parameters n and p, which is written as x tends to capital P n p. So এই জিনিসটা এই নোটেশনটা আপনার মাথায় রাখার বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি কোয়েশ্চেনের মধ্যে এভাবে দিয়ে দেয়, হ্যাঁ? ক্যাপিটাল এক্স তারপরে এই যে এই সাইনটা দিয়ে ক্যাপিটাল বি দিয়ে তারপরে হচ্ছে এরকম এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস, পি হচ্ছে প্রবাবিলিটি। এভাবে যদি দিয়ে দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোয়েশ্চেনে চাচ্ছে যে আপনি বাইনোমিয়াল প্রবাবিলিটি করেন, ইউজ করেন। ঠিক আছে? অথবা ইন্ডিকেট করতেছে যে এটা বাইনোমিয়াল। এই নোটেশন গুলি খেয়াল রাখবেন। নয়তো দেখা যাবে প্রশ্নটা বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে হচ্ছে কিছু ম্যাথ দেয়া আছে। এই ম্যাথ গুলিতে হচ্ছে ইজি, মানে এখানে আছে যে ফর্মুলা গুলি আছে বা আগের যে স্লাইড দেখেছি সেখানেও যে সব ফর্মুলা আছে সেগুলা দিয়েই জাস্ট এপ্লাই করছি। সো আমি এগুলো হচ্ছে ডেপথে যাব না। এই টাইপের ম্যাথ দেখানো হয়েছে। এখানে আরো এক্সাম্পল আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে ডায়াগ্রাম আছে কিছু। হ্যাঁ? ধরেন যে কোনটার প্রবাবিলিটি কত? ঠিক আছে? যেমন 0 হওয়ার প্রবাবিলিটি কত? 0 হওয়ার প্রবাবিলিটি যেমন অনেক বেশি। সুতরাং এটার প্রবাবিলিটি যেমন অনেক একটা বার গ্রাফ করে দেখাতে হচ্ছে। 1 এর প্রবাবিলিটি 0.3 এর থেকে একটু বেশি। তারপর 2 এর প্রবাবিলিটি একটু বেশি। সো এরকম টাইপের যদি গ্রাফ আসে, আশা করি এই টাইপের গ্রাফ পারবেন। ঠিক আছে? জাস্ট কোন আ এখানে যেমন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এ যেটা হয় যে আপনাদের ৫ টা বা ৬ টা এরকম আউটকাম থাকে। বা ধরেন ডাইস এ যেমন ৬ টা আউটকাম আছে। যে ৬ টা কিছু আসবে। সো যেটা হয় যে এখানে কোনটার প্রবাবিলিটি কত বেশি সেই অনুযায়ী একটা বার গ্রাফ করা হয়েছে। ঠিক আছে? সো এই টাইপের ডায়াগ্রাম আসলে এই জিনিসগুলা আ এমন হইতে পারে প্রশ্নে দিয়ে দিছে কোনো একটা কিছু এনালাইসিস এর জন্য অথবা আপনাদেরকে একটা গ্রাফ আঁকতে বলল। আশা করি এই জিনিসগুলি পারবেন। সো এই যে এরকম। এখানে এক্সাম্পলটা একটু দেখি। 5% of the worm gears produced by an automatic high speed carbell milling machine are defective. What is the probability that out of 6 gears selected at randomly none will be defective?
uh, none will be defective, exactly 1, exactly 2, exactly 3, exactly 4, exactly 5, exactly 6 out of 6. সো আপনি হচ্ছে প্রত্যেকটার জন্য বের করবেন, আপনি হচ্ছে এক্স জিরো ধরে বের করবেন, ঠিক আছে? জিরো ধরে বের করলে আসলে এক্স জিরো ধরে বের করলে যে 0.735 পাচ্ছি, 1 ধরে বের করলে ফর্মুলায় বসাইলে 0.232 পাচ্ছি। এভাবে করে বের করে সেই জিনিসগুলোকেই জাস্ট প্লট করে দেওয়া হয়েছে। 0.735 ধরেন তাহলে জিরোর জন্য বেশি, 1 এর জন্য একটু কম, তারপর হচ্ছে 2 এর জন্য একটু কম, এভাবে করে বার গ্রাফগুলি প্লট করা হয়। আচ্ছা, তারপর আসি হচ্ছে কিউমুলেটিভ বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। Study by the Illinois Department of Transformation concluded that 76.2% front seat occupants use seat belts. A sample of 12 vehicles is selected. What is the probability that the front seat occupants exactly 7 of the 12 vehicles are wearing seat belts? আচ্ছা, সো এক্স্যাক্টলি যখন বলে দিবে তখন আসলে সহজ, তাই না? কারণ এক্স্যাক্টলি 7, তাই না? তাহলে হচ্ছে আপনি জাস্ট এক্স এর ভ্যালুটা এই যে এখানে 7 নেবেন ফর্মুলাতে। এক্স এর ভ্যালুটা জাস্ট 7 নেবেন, 7 দিয়ে ক্যালকুলেট করবেন, যেটা প্রবাবিলিটি আসবে সেটাই। What is the probability that uh, uh, the front seat of occupants in at least 7 of the 12 vehicles are wearing seat belts? এই জায়গাটায় হচ্ছে একটু ঝামেলা। এখানে হচ্ছে আপনার যেটা করতে হবে, at least 7 হলে কি 7 8 9 10 সরি 7 8 9 10 11 12, যেহেতু 12 ম্যাক্সিমাম ভেহিকেল হতে পারে, 7 থেকে 12 সব কয়টা ভ্যালু আপনাকে নিতে হচ্ছে, ঠিক আছে? যে সামেশন অফ x ইকুয়াল 7 থেকে 12। সো এখানে x এর ভ্যালু 7 8, 7 দিয়ে ক্যালকুলেট করবেন, তারপরে প্লাস 8 দিয়ে ক্যালকুলেট করবেন, তারপরে প্লাস 9 দিয়ে ক্যালকুলেট করবেন, 10 দিয়ে ক্যালকুলেট করবেন, এভাবে করে সবগুলো কিউমুলেটিভ করে অ্যাড করবেন, করে যে ভ্যালুটা আসে সেটা অ্যাটলিস্ট 7, ঠিক আছে? সো এরকম কিউমুলেটিভ বাইনোমিয়াল প্রবাবিলিটি আসবে, যেহেতু এখানে স্লাইডে আছে। এই যে এইরকম ম্যাথগুলি প্র্যাকটিস করে আসবেন, এই টাইপের ম্যাথগুলি বেশি ইম্পর্টেন্ট। কিউমুলেটিভটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, নর্মাল এক্স্যাক্টলি 7 এর থেকে আসার থেকে কিউমুলেটিভটা আসার সম্ভাবনা বেশি। পয়জন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আগে করে আসছি। সো এখানে হচ্ছে কিছু নতুন কিছু পাইলে সেই জিনিসগুলো একটু দেখে যাব, ম্যাথগুলি দেখে দিই। এই ফর্মুলা দেখে আসছি, এখানে হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু কত হতে পারে সেগুলো দেখে আসছি। এক্সাম্পল কি হতে পারে, number of bacteria in a biological event, number of vehicles sold per day, a particular car company. So এটার আইডিয়াটা হচ্ছে যে distribution arises when the events being counted occur independently such that the probability of two or more events occur simultaneously is zero, randomly in time or space uniformly. It is the mean number of events is directly proportional to the length of the interval. আচ্ছা, সো এখানে হচ্ছে যেটা বলছিলাম যে একটা ইন্টারভ্যাল থাকবে। সো নাম্বার অফ টাইমস সাম ইভেন্ট অকার্স ডিউরিং আ স্পেসিফাইড ইন্টারভাল, অর্থাৎ আমি একটা ইন্টারভাল দিয়ে দিব, সেই ইন্টারভালের মধ্যে একটা ইভেন্ট কয়বার ঘটে, ঠিক আছে? যে 1 ঘন্টায় একটা রাস্তা দিয়ে 20টা গাড়ি পাস করছে, ঠিক আছে? এরকম একটা ইন্টারভাল দেওয়া থাকবে, তার বেসিসে এই জিনিসগুলো হয়। তো এইগুলা ফর্মুলা টর্মুলা এগুলো দেয়া আছে। আহ, এইখানে কি একটা ম্যাথ দেয়া আছে, সেটা হচ্ছে আমাদের নোন যে ফর্মুলা, সেই ফর্মুলার বেসিসেই। Assume baggage is rarely lost in Northwest Airlines. Suppose a random sample of one flight show a total of 300 bags were lost. Thus, the arithmetic mean number of lost bags per flight is 0.3, 300 by 1000. If the number of lost bags per flight follows the Poisson distribution with u equal 0.3, find the probability of not losing any bags. So x be the number of lost bag per flight. So কোনো ব্যাগই হারাবে না, তার মানে কি x equal 0 0 বসাবেন, 0 বসে ক্যালকুলেট করবেন, যা ফর্মুলা ভ্যালু আছে তাই। What is the probability that exactly one bag will be lost in a particular flight? তাহলে x equal 1 বসাবেন। এইখানে হইতে পারে যে at least 0, at least 1 বা হচ্ছে at most এগুলো আসতে পারে। সেম ভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবেন। More about the Poisson probability distribution. The Poisson probability distribution is always positively skewed and the random variable has no specific upper limit. As mu becomes larger, the Poisson distribution becomes more symmetrical.
আচ্ছা, সো এইরকম কিছু প্রপার্টি গুলা দেখে আসবেন। ঠিক আছে? পয়জন ডিস্ট্রিবিউশনের কিছু প্রপার্টি এগুলো দেখে আসবেন। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা পজিটিভ, অলওয়েজ পজিটিভলি স্কিউড থাকে। আর হচ্ছে এই তার এভারেজ, এটা মিউ ভ্যালু, যেটা এক্সপেক্টেড ভ্যালু বা এভারেজ ভ্যালু যেটা, সেটা যত বড় হয় পয়জন ডিস্ট্রিবিউশনটা তত সিমেট্রিক্যাল হতে থাকে স্কিউড থেকে। Mean and variance of Poisson distribution are equal. Poisson distribution differs from the binomial distribution in the sense that we count the number of success and number of failures. While in Poisson distribution, the average number of success in given unit of time or space. আচ্ছা, so binomial distribution আমরা শুধু কাউন্ট করি যে কয়টা সাকসেস হইলো কয়টা ফেলিয়ার হইলো, বাট পয়জন ডিস্ট্রিবিউশনে আমরা সাকসেস ফেলিয়ারটা কাউন্ট করি একটা ইন্টারভালের মধ্যে, একটা টাইম ইন্টারভাল আছে যে 1 ঘন্টা বা এরকম 2 ঘন্টা এরকম একটা বা 10 মিনিট কিছু একটা আছে টাইম ইন্টারভাল, তার বেসিসে আমরা হচ্ছে বা স্পেসের একটা ইন্টারভাল আছে তার বেসিসে আমরা হচ্ছে এই সাকসেস হিসাব করি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটা হচ্ছে এখানে পয়জন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে কিছু প্রবলেম দেওয়া আছে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যদি না পারেন তাহলে জানেন। এগুলো আমি হচ্ছে আর দেখতে যাচ্ছি না, এগুলো বেশ ইজি, চেষ্টা করলেই পারবেন। তারপরে আসি হচ্ছে ডিস্ট্রিবিউশন 2। আচ্ছা, আর এই জিনিসগুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট। সো কুইজের জন্য নেক্সট উইকে কুইজ আছে আপনাদের 2টা সেকশনেরই। সো হচ্ছে প্র্যাকটিস করে আসবেন আর কি। এরপরে আসে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা জিনিস যে টপিকটা একেবারেই ধরা হয়নি। হ্যাঁ? এর আগে আমি যে 6 এ ক্লাস নিয়েছি, লেকচার 6 এর, সেখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা ছিল না। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা একদম বেসিক থেকে দেখবো। আর হচ্ছে কিছু ম্যাথ দেখবো। আচ্ছা, সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে একটা ইন্টারভ্যাল দেওয়া আছে এ থেকে বি। হ্যাঁ, এবং এ থেকে বি তে কোনো একটা আউটকাম আসার, প্রত্যেকটা আউটকাম আসার প্রবাবিলিটি সেম। ঠিক আছে? অর্থাৎ সবগুলা, অর্থাৎ একটা ভ্যালু এ থেকে বি এর মধ্যেই আসবে। বিষয়টা এরকম ধরেন যে আপনি আহ, পরীক্ষা দিচ্ছেন ফাইনাল, আপনাদের ভ্যালুটা, পরীক্ষার স্কোরের ভ্যালুটা 0 থেকে 40 মধ্যেই আসবে। হ্যাঁ, এটা একদম শিওর। এখন যদিও এটা হয় না, বাট হচ্ছে ধরে নিলাম যে 0 থেকে 40 মধ্যে যে ভ্যালু যেগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো ভ্যালু আসার পর প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে ইকুয়াল। ঠিক আছে? 0 আসার যে পরিমাণ প্রবাবিলিটি আসছে আপনার, 40 আসারও সেই পরিমাণ প্রবাবিলিটি আছে। এবং এই জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? একেবারে কন্টিনিউয়াস হবে। অর্থাৎ 0.01 এটা থেকে শুরু করে একদম 40.0 পর্যন্ত, 40 একদম 39.99 40.0 পর্যন্ত যে কোনো ভ্যালু আপনার আসতে পারে। প্রত্যেকটারই হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি আছে। তো তখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে বলা হয়েছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো দেখেন, আমার একটা এরকম রেঞ্জ আছে এ থেকে বি। এই এ থেকে বি এ আমার আউটকাম প্রত্যেকটা যা আসতে পারে প্রত্যেকটা প্রবাবিলিটি ইকুয়াল। প্রত্যেকটা আউটকাম আসার প্রবাবিলিটি একদম ইকুয়াল। So the uniform distribution is a probability distribution that has equal probabilities for all outcome values of the random variable. A random variable with random variable x with a flat probability density function between 2 points a and b, so that fx, so probability distribution function টা হচ্ছে এটা 1 by b minus a for x, x টা এই দুইটা ভ্যালুর মধ্যে থাকবে, লোয়ার বাউন্ডে a আর হচ্ছে আপার বাউন্ডে b। এই দুইটা ভ্যালুর মধ্যে a বা b লেস দেন ইকুয়াল, আর b এর থেকে লেস দেন ইকুয়াল, আর হচ্ছে b এর থেকে সরি b এর থেকে লেস দেন ইকুয়াল, a এর থেকে গ্রেটার দেন ইকুয়াল থাকবে x। আচ্ছা, এখানে একটা নোটেশন আছে, এই নোটেশনটা খেয়াল করবেন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বোঝানোর জন্য ইউজ করা হয় x টেন্ডস টু u a b। এ বি হচ্ছে যে রেঞ্জটা, যে রেঞ্জের মধ্যে হচ্ছে ভ্যালুগুলা হতে পারে, আর ইউ দিয়ে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো এরকম নোটেশন থাকলে আপনার বুঝে নিবেন কোশ্চেনে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনকে ইন্ডিকেট করা হচ্ছে। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ, আচ্ছা, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা যদি দেখি, অর্থাৎ আপনার ধরেন যে কোশ্চেনে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই কারণে যে আপনার কোশ্চেনে দিল যে
এ থেকে বি তে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে যে আপনার ভ্যালুগুলা এ থেকে বি এর মধ্যে হয়, কিন্তু এত থেকে এতর মধ্যে হওয়ার প্রবাবিলিটি কত? তখন আপনি কিভাবে বের করবেন? তখন হচ্ছে এটার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করছে তারা ইন্টিগ্রেশন করে হচ্ছে এই x মাইনাস a বাই b মাইনাস a, এই ফর্মুলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সামনে ম্যাথগুলা দেখবেন x মাইনাস a বাই b মাইনাস a, তার বেসিসে হচ্ছে মোস্টলি ইগুলো প্রবাবিলিটি গুলি বের করা হয়। তো বিষয়টা জিনিসটা এরকম যে এই যে এ থেকে বি তে তো আপনার হবেই, আপনার আউটকামটা সবসময় এ থেকে বি এর মধ্যেই হবে। হুম, কিন্তু এ থেকে বির মধ্যে না হয়ে ধরেন মাঝামাঝি একটা জায়গায় পড়লো, ধরেন যে এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত প্রবাবিলিটি কত সেটা বের করতে চান, তখন আপনি এরকম এই ফর্মুলাটা ইউজ করবেন। তারপরে আরো বিষয় আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মিন অথবা এক্সপেকটেশন। মিন আর এক্সপেকটেশন সেম সেম জিনিস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর হচ্ছে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের ফর্মুলা দেওয়া আছে। Importance: uniform distribution plays a crucial role in generating random numbers for various applications. They are used in cryptography, Monte Carlo simulations, statistical modeling, randomized clinical trials, quality control, and many other areas where randomness is required. CDF of any distribution follows U01. আচ্ছা, সো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনই আছে এগুলা। আচ্ছা, তো আমরা হচ্ছে এই ম্যাথটা দেখবো। এই ম্যাথের সলিউশনটা দেয়া নাই যেহেতু, আমি হচ্ছে সলিউশন সলভ করে দেখাবো। আর এখানে অনেক ম্যাথ আছে, এখানে এই প্রথম দুইটা আমি করে দেখাবো। ৩, ৪ এগুলো হচ্ছে আপনারা ট্রাই করবেন। আর যদি না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি পরে কোনো একটা ক্লাস নিয়ে সলভ করে দেব, বা নেক্সট উইকেও আমাদের ক্লাস আছে সেখানে দেখাই দেব। এটা আসলে না পারার কিছু নাই, এগুলো হচ্ছে বেশ ইজি জিনিস। তারপরে হচ্ছে আসলে আসছে হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আমরা করছি, সো ওরকম আর কোনো কিছু বাকি নাই এই স্লাইডে। সো আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে দুইটা ম্যাথ করি। আচ্ছা, সো সাপোজ দ্যাট এক্স টেন্ডস টু ইউ মাইনাস 3, 8। এই যে একটা নোটেশন দেয়া আছে, বলছিলাম যে নোটেশন দেখে আমাদের বুঝতে হবে যে আসলে কোশ্চেনটা কি বলতেছে। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে আমাদের, যেটার রেঞ্জ হচ্ছে -3 থেকে 8। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে গেছিল। জি স্যার। সো সো -3 থেকে 8, -3 থেকে 8 সবার ইকুয়াল প্রবাবিলিটি আছে। -3 হচ্ছে এখানে আছে 8। তো এখন হচ্ছে অর্থাৎ a হচ্ছে 3 -3 আর b হচ্ছে 8। এখানে যে কোনো ভ্যালু আসার প্রবাবিলিটি সবকটা ইকুয়াল। আচ্ছা, তো আমাকে বের করতে হবে ex টা কি? ex হচ্ছে এই এক্সপেক্টেড ভ্যালু, মিন বা এক্সপেকটেশন। এটা হচ্ছে ex। তো আমি এটা a প্লাস b বাই 2 করে বের করতে পারি। অর্থাৎ আমার হচ্ছে ex এর ভ্যালু কত? a প্লাস b বাই 2। a প্লাস b বাই 2 করলে তাহলে কত? -3, a হচ্ছে -3 আর b হচ্ছে 8, তাই না? তাইলে দাঁড়াইলো হচ্ছে -3 প্লাস 8 বাই 2। 8 -3 বাই 2 কত? 5 বাই 2, তাই না? 2.5। তাইলে ফার্স্টেরটা হয়ে গেল, একটা কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, পরেরটা সলভ করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা খুবই সহজ। এই যে এখানে ভ্যারিয়েন্স আছে, ভ্যারিয়েন্সকে রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। তো এটা করতেছি না, এটা আপনারা পারবেন। আপার কোয়ার্টাইল অফ দ্য ডিস্ট্রিবিউশন। আপার কোয়ার্টাইল বের করব। আপার কোয়ার্টাইল বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে
দেখেন আপার কোয়ার্টাইলটা কিভাবে বের করবো। আপার কোয়ার্টাইল মানে কত, এটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে আসলে। ধরেন এ, তাই না, এটা হচ্ছে একদম শুরু, তাইলে এটার থেকে 25% যদি আমি যাই, ঠিক আছে, ধরেন আমি 25% যদি যাই, এইখানে ধরেন যে 25% -3 -1 -2, এখানে রেঞ্জ হচ্ছে ধরেন যে -8 আর 11, তাই না, 11 এর হচ্ছে 25% ধরেন যে কিছুটা এই দিকে হবে। এটা ধরেন যে এখানে ধরেন কোথাও একটা ফার্স্ট কোয়ার্টাইল আছে, তারপরে এখানে কোথাও একটা 50% আছে, আর এখানে কোথাও একটা আছে হচ্ছে 75%। সো আপার কোয়ার্টাইল হচ্ছে আমার 75%, যেটা লোয়ার কোয়ার্টাইল হচ্ছে 25%, যেটা এই জিনিসটা মাথায় রাখবো। 75% যেটা সেটাতে সেটা আমি বের করবো। A প্লাস P অফ B মাইনাস A। তাহলে A হচ্ছে -3 প্লাস প্রবাবিলিটি দেখেন, এই যে এইটার থেকে পুরাটার প্রবাবিলিটি কত, 100%। তাহলে ফার্স্ট কোয়ার্টাইল এইটুকু আপার কোয়ার্টাইল, তাই না, এই থার্ড কোয়ার্টাইল পর্যন্ত এটার প্রবাবিলিটি হচ্ছে কত, 75%। তাহলে কত, 0.75। আর বি মাইনাস এ, এই রেঞ্জটা হচ্ছে কত, 8 - 3, 8 - -3, তো 8 + 3 হয়ে যাবে আর কি। সো এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 5.25। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার সি। তারপর করি হচ্ছে ডি। ডি হচ্ছে এই যে আমার প্রবাবিলিটি জানতে চাচ্ছে 0 থেকে 4 হওয়ার প্রবাবিলিটি কত। সো অর্থাৎ 0 থেকে 4 হওয়ার প্রবাবিলিটি কত, -3 থেকে 8 হওয়ার প্রবাবিলিটি তো 100% তা জানি। এখন 0 থেকে 4 হওয়ার প্রবাবিলিটি কিভাবে বের করবো। এটা হচ্ছে এইখানে ফর্মুলাটা দেয়া আছে, x - a by b - a। অর্থাৎ উপরে হচ্ছে যে রেঞ্জটার জন্য বের করব সেই রেঞ্জের ভ্যালু। হুম, আর হচ্ছে নিচে হচ্ছে টোটাল যে রেঞ্জটা সেটা হিসাবে আসলে এইটা এরকম হয় না। এটা আসলে ফর্মুলাটা থেকে একটু ডিফারেন্ট, এই অর্থে যে ধরেন এখানে জিনিসটা এরকম যে 0, এটা হচ্ছে ধরেন 0, এটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে 4। সো 0টাকে যদি আমি ধরি x, 0 থেকে যদি x, y টাকে ধরি 4 কে যদি y, তাইলে যেটা হয় যে y minus x by p minus a। এটা হচ্ছে তাহলে কত, তাহলে 4 minus 0 by 8 minus 3 plus 3। এটা করলে আসে 4/11, 4/11 হচ্ছে 0.364। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা এই ম্যাথটা সলভ হয়ে গেল। এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, বিটা করিনি, বিটা জাস্ট ডিরেক্ট ফর্মুলায় বসায় দিলেই হয়ে যায়, এই ভ্যারিয়েন্সের ফর্মুলা ওটাই বসায় দিবেন তাহলেই হয়ে যায়। আচ্ছা, তারপরে আসি হচ্ছে এটা 4.142। এই প্রশ্নটা একটু
ট্রিকি আছে। এখানে যেটা হয় যে আবার একটু কম্বিনেশনও আছে অন্য ডিস্ট্রিবিউশনের সাথে। যার কারণে এই জিনিসটা একটা স্পেশাল ইয়ে আছে। ব্যাপার আছে এই প্রশ্নটা, এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে বুঝে যাবেন। আচ্ছা, সো প্রথমত বলছে যে নিউ ব্যাটারি supposedly with a charge of 1.5 volts, 5 volts actually has a voltage with a uniform distribution between 1.43 and 1.60 volts. অর্থাৎ দেখেন একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলে দিছে যেটার রেঞ্জ হয় 1.43 থেকে 1.6। তো এই যে সেম ভাবে আমরা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেলাম। তাহলে এইখানে ধরুন যে এ বি পেয়ে গেলাম, 1.43 হচ্ছে এ, 1.6 হচ্ছে বি। সো এ 1.43, বি হচ্ছে 1.6। তাহলে এই দুইটা পাওয়া গেল। এখন আমাকে বলছে এক্সপেক্টেড ভ্যালু বের করতে। এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এই যে ফর্মুলায় বসাই দিব, এই যে এখানে এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা আছে, মিউ ইকুয়াল a প্লাস বি বাই 2। সো এটা দেখাচ্ছি না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে যে এখানে ভ্যারিয়েন্সের ফর্মুলা আছে, ভ্যারিয়েন্সটাকে রুট করলেই আপনারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবেন। সো যেটা হচ্ছে যে বি মাইনাস এ হোল স্কোয়ার বাই 12, এটা দিয়ে ভ্যারিয়েন্স বের করবেন, তারপরে রুট করবেন, রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাচ্ছে। পরের পার্টগুলি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। What is the cumulative distribution function of the voltage? এখানে আছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন নেই, যেটা হয় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে যে এখানে আছে। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন fx হচ্ছে px less than equal x। এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে বের করা হয়েছে x মাইনাস a বাই b মাইনাস a। তো এখানে জাস্ট a b এর ভ্যালুগুলি বসাই দিবেন। So x minus 1.43 by b minus 1.43 by b minus a. So b minus এর তো ভ্যালু দেওয়া আছে 1.60 minus 1.43। তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে x minus 1.43 by 1.60 minus 1.43 হচ্ছে 0.17 আসবে। এটাই, তো এটাই আনসার হবে। ডিস্ট্রিবিউশন ফাংশন চাইছে, কোনো ভ্যালু চাই নাই। What is the probability that a battery has voltage less than 1.48 volts? আচ্ছা, এই যে এইখানে হচ্ছে 1.48 volts এর থেকে লেস চাইছে, তাই না? তাহলে 1.48 এর থেকে লেস চাইলে আপনি হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনে এই ভ্যালুটা বসায় দিতে পারবেন। এই যে এখানে ফর্মুলা। স্যার আজকে না হয় থাক স্যার। এই ডিস্ট্রিবিউশনটা শেষ করে তারপরে ক্লোজ করে দিচ্ছি। ডিস্ট্রিবিউশনটা শেষ করলে আচ্ছা আর ধরেন 10 থেকে 15 মিনিট দেব। আচ্ছা, তাহলে হচ্ছে ধরেন যে 1.48 1.48 minus 1.43 divided by 0.17. So
1.48 এর থেকে লেস হবে। সো এখানে ধরেন 1.48। আচ্ছা, সো এগুলা হয়ে গেল। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ ব্যাটারি হ্যাজ আ ভোল্টেজ লেস দ্যান 1.4, এটা হয়ে গেল। ই নাম্বার কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ট্রিকি। হ্যাঁ, ই নাম্বার কোশ্চেনটা হচ্ছে ইফ আ বক্স কন্টেইনস 50 ব্যাটারিজ, what are the expectation and variance of the number of batteries in the box with voltage less than 1.5 volts? তো এখানে দেখেন এটা আসলে আহ, দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিক্সচার হয়ে যাচ্ছে। কিরকম? if a box contains 50 batteries, what are the expectation and variance of the number of batteries in the box with a voltage? আচ্ছা, সো ফার্স্টে আমরা বের করি যে একটা ব্যাটারি ভোল্টেজ লেস দেন 1.5 হওয়ার প্রবাবিলিটি কত, এটা বের করতে পারি, তাই না? এটা যদি বের করলাম, হ্যাঁ, যে 1.5 ভোল্টের থেকে কম হওয়ার প্রবাবিলিটি এত। সো এখন 50 ব্যাটারিজ থেকে আপনি দেখেন যে 50 ব্যাটারিজ থেকে আপনি কিছু একটা সাম নাম্বার অফ ব্যাটারিজ আপনি পিক করবেন, হ্যাঁ, সাম নাম্বার অফ ব্যাটারিজ পিক করবেন। সো দেখেন এই জিনিসটা আসলে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি খেয়াল করতেছেন? সো বেসিক্যালি আমার যদি একটা বক্স আছে, আমার যদি বক্সে 50 ব্যাটারিজ থাকে, 50 ব্যাটারিজ থেকে আমি যদি সাম নাম্বার অফ ব্যাটারিজ পিক করি, তাহলে ওই ব্যাটারিজ এর কিছু একটা হওয়ার প্রবাবিলিটি, সাকসেস বা ফেলিয়ার হওয়ার প্রবাবিলিটি আছে, তাই না? সাকসেস বা ফেলিয়ার হওয়ার প্রবাবিলিটি কত, সেই জিনিসটা যদি আমি জানতে চাই। সো এটা কি একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন না? 50 ব্যাটারিজ থেকে সাম নাম্বার অফ ব্যাটারিজ এক্স নাম্বার অফ ব্যাটারিজ সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত? সো এটা কিন্তু আসলে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সো বাট এইখানে কিন্তু আবার একটা জায়গায় আমার ইয়েটা প্রয়োজন হচ্ছে, আহ, সেটা হচ্ছে যে একটা ব্যাটারি যদি আমি নেই, একটা ব্যাটারিতে যদি আমি বাইনোমিয়াল প্রবাবিলিটিতে একটু যাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সো বাইনোমিয়াল প্রবাবিলিটিতে দেখেন যে একটা পি ভ্যালু দেওয়া আছে, তাই না? প্রবাবিলিটি ভ্যালু। এই প্রবাবিলিটি ভ্যালুটা কোত্থেকে আসে? প্রবাবিলিটি ভ্যালুটা আসে হচ্ছে যে আমি একটা ব্যাটারি যদি নেই, হ্যাঁ, একটা ব্যাটারি সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত, সেটা থেকে, ঠিক আছে? একটা ব্যাটারি সাকসেস হওয়ার প্রবাবিলিটি সামথিং। তো সেই প্রবাবিলিটিটা বের করব আমি আবার ইয়ের থেকে। কোয়েশ্চেনটা যদি যাই, কোয়েশ্চেনটা কিন্তু একটু কমপ্লিকেটেড। আমাকে বের করতে বলছে যে এক্সপেকটেশন এন্ড ভ্যারিয়েন্স অফ দ্য নাম্বার অফ ব্যাটারিজ ইন দ্য বক্স। তো এই যে বাইনোমিয়াল প্রবাবিলিটি, তাহলে এক্সপেকটেশন কত, এনপি, আর ভ্যারিয়েন্স হচ্ছে এনপি ইনটু 1 মাইনাস পি। সো আমার হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে এনপি আর ভ্যারিয়েন্স হচ্ছে এনপি 1 মাইনাস পি। সো এই পি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে আবার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে। কারণ এখানে 50টা ব্যাটারি থেকে ধরেন একটা ব্যাটারি যদি আমি নিই, একটা ব্যাটারি সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমি কিভাবে বুঝবো? সেটা একটা ব্যাটারি সাকসেস হওয়ার প্রবাবিলিটিটা বের করতে হবে যে সেটা সাকসেসফুল হবে যদি হচ্ছে সেটার ভোল্টেজ লেস দেন 1.5 ভোল্টস হয়। অর্থাৎ লেস দেন 1.5 ভোল্টস হওয়ার প্রবাবিলিটি কিভাবে বের করবো? এটা হচ্ছে আবার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে চলে যেতে হচ্ছে। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে দিয়ে আমি হচ্ছে দেখবো যে একটা ব্যাটারি লেস দেন 1.5 ভোল্টস হওয়ার প্রবাবিলিটি কত, তাই না? সো কোশ্চেনটা দেখেন একটু কমপ্লিকেটেড, এই জিনিসটা এইরকম টাইপের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। সো এইখানে ধরেন যে 1.5, সো আমাকে বের করতে হবে 1.5 হওয়ার লেস দেন 1.50 হওয়ার প্রবাবিলিটি কত।
সো এটার জন্য আমার ফর্মুলা আছে। সেটা হচ্ছে কি, এই যে x minus a by b minus a, স্লাইডে আছে x minus a by b minus a। সো সেটা কি দাঁড়াচ্ছে, x হচ্ছে 1.5 minus 1.43 divided by 1.6 by 1.43 অর্থাৎ 0.17। তো এখানে ক্যালকুলেট করলে ভ্যালু আসার কথা হচ্ছে 0.4118। সো এটা হচ্ছে আমার প্রবাবিলিটি যে একটা ব্যাটারির ভোল্টেজ ভ্যালু 1.5 এর 5 বা তার চেয়ে ছোট হবে। 1.5 এর চেয়ে ছোট হবে, 1.5 এর চেয়ে ছোট হবে। হ্যাঁ, তো 1.5 এর চেয়ে ছোট হইলো, ওকে। তাহলে অর্থাৎ একটা ব্যাটারি সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত, পি। পি এর ভ্যালু পেয়ে গেলাম, পি এর ভ্যালু হচ্ছে তাহলে 0.4188। এখন এখানে আমার 50টা ব্যাটারি আছে, তাহলে আমি এখানে যদি ক্যালকুলেট করি এনপি, তাহলে হচ্ছে কত, 50 ইন্টু 0.4118 ইকুয়াল টু, ভ্যারিয়েন্স বের করবো, তাহলে হচ্ছে 50 ইন্টু 0.4118 টাইমস আবার 1 মাইনাস পি, অর্থাৎ 1 মাইনাস 0.4118। ঠিক আছে, সো দেখেন এটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন একটা কম্বিনেশন ম্যাথ। এখন এখানে যদি এমন হইতো যে 50টার থেকে 10টা ব্যাটারি সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত, 10টা ব্যাটারির লেস দেন 1.5 ভোল্ট হবে। হ্যাঁ, 50টা থেকে আমি ব্যাটারি পিক করতে, 50টা ব্যাটারি থেকে 10টা ব্যাটারি লেস দেন 1.5 ভোল্ট হওয়ার প্রবাবিলিটি কত সেটা যদি বের করতে দিত, তাইলেও কিন্তু আমাকে আমি করতে পারতাম। কারণ কি, আমার এই এন এর ভ্যালু আছে, পি এর ভ্যালুটা আমি যে এখানে এভাবে ক্যালকুলেট করে আনবো, এটা হচ্ছে আমার পি এর ভ্যালু হবে সেম ভাবে। আর এন এর ভ্যালু আছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে, তাইলে আমি পেয়ে যাচ্ছি প্রশ্ন থেকে এক্স এর ভ্যালু যদি 10টা ব্যাটারি প্রবাবিলিটি জানতে চাই, তাহলে 10টা ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু 10, তারপরে ওই যে ওই ফর্মুলায় বসাই দিব, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আগে যেভাবে করছি সেভাবে বসাই দিলে আমি পেয়ে যাচ্ছি। সো এই স্লাইড থেকে হচ্ছে আর বাকি পরের ম্যাথ গুলো দেখাবো না। যদি আপনারা প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে আমাকে জানাবেন, একটু ক্লাসে জানাবেন যে এই ম্যাথটা আমরা কেউই পারতেছি না, তাহলে আমি সেই ম্যাথটা দেখাই দিব। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনেরই অনেক ম্যাথ আছে, এখানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আমি আগে দেখাইছি, সো এখন আর যাচ্ছি না এখানে। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনেরও কিছু অনেক ম্যাথ আছে সেম ভাবে। তো এগুলো আপনারা করবেন। এখানে একটা বিষয় আছে যে, এখানে একটা টপিক আছে দেখবেন, রিলেশনশিপ বিটুইন এক্সপোনেনশিয়াল এন্ড ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা একটু দেখবেন, এখানে আসলে কন্টেন্ট স্যার দেন নাই। হ্যাঁ, বাট যেহেতু টাইটেল দিছে, এই জিনিসটা একটু গুগল করে দেখবেন যে কি রিলেশনশিপ আছে দুটার মধ্যে। এটা হচ্ছে আপাতত এখন যাচ্ছি না। আচ্ছা, তারপরে যেটা আছে যে উইক 7 এ আসলে খুবই অল্প সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। উইক 7 এ আসলে অন কোনো এক্সট্রা কিছু এড করেন নাই স্যার। নতুন জিনিস ২-৩ টা পেজ এড করছেন, কিন্তু ওইটা আসলে খুব বেশি এরকম আহামরি কিছু না। আপনাদের ১ মিনিট একটা দেখাইলেই বুঝবেন। সো ফিচার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে কি, প্রসেস অফ এক্সট্রাক্টিং মিনিংফুল ফিচার্স ফ্রম র ডেটা। There are mainly 4 different ways to do feature engineering: feature transformation, feature construction, feature selection, feature extraction. So এখানে মেইনলি যেটা এই স্লাইডে ফোকাস করছে সেটা হচ্ছে ফিচার ট্রান্সফরমেশন। It's the process of modifying features to make more suitable for machine learning algorithms. So এটা কি রকম হতে পারে, হ্যান্ডলিং মিসিং ভ্যালুজ, হ্যান্ডলিং ক্যাটাগরিক্যাল ভ্যালুজ, অর্থাৎ ক্যাটাগরিক্যাল ফিচারকে আমি নিউমেরিক্যাল ফিচারে নিয়ে নিব। কারণ ক্যাটাগরিক্যাল ফিচার তো দেখা যায় যে একটা টেক্সট ফরম্যাটে থাকে, এটা তো আমি ক্যালকুলেশন করতে পারি না। আচ্ছা, তারপর ডিটেক্টিং আউটলায়ার্স, কলিং ফিচার্স টু স্ট্যান্ডার্ড অর কমন রেঞ্জ, হ্যান্ডলিং মিসিং ভ্যালুজ, এই জিনিসটা একটু দেখি। হ্যান্ডলিং মিসিং ভ্যালুজ, সো মিসিং ভ্যালু আছে, ধরেন আপনার ডেটা সেটে অনেক, অর্থাৎ নাল ভ্যালু আছে, অথবা কোনো একটা
সেল আছে যেটা আসলে ভ্যালু ক্যালকুলেট হয় নাই। তো কোন একটা ক্যালকুলেট হয় নাই। আচ্ছা, সো সেক্ষেত্রে কয়েকটা ওয়ে আছে। আপনি হচ্ছে সেই মিসিং ভ্যালুস ক্যান ক্র্যাশ আওয়ার ডেটা এন্ড রুইন দ্য মডেল ডিউ টু ওভারলুকিং দেম। দুইটা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে কি fill in the blanks with estimates. We can use the mean, median or mode of the nearest values. We can use some logic to fill in the blanks. আচ্ছা, তো যেমন দেখা যায় যে একেবারেই ধরেন যে যেটা হইলো আমার ধরেন যেটা প্র্যাকটিক্যালি আমরা করি না বাট ধরেন এটা হইলো যে কেউ কোন একটা স্টুডেন্ট কুইজ দেয় নাই, হ্যাঁ? ধরেন যে কোন একটা কুইজ দেয় নাই। তো এখন আমার হচ্ছে ধরেন হাতে সময় নাই যে একটা কুইজ নিব। তখন আমি কি করতে পারি? যে আচ্ছা কুইজ 1 আর কুইজ 2 দিছে, কুইজ 3 দেয় নাই। তাহলে আমি কি করতে পারি? কুইজ 1 আর কুইজ 2 এর যে এভারেজ ভ্যালু সেই ভ্যালুটা তাকে কুইজ 3 তে দিয়ে দিতে পারি। তাই না? তো এটা একটা হইতে পারে। বা কুইজ ৩ টার মধ্যে ২ টা দিছে, আমি ২ টার এভারেজ করে তাকে একটা দিয়ে দিতে পারি। সো এরকম একটা কোন একটা এস্টিমেশন এর বেসিস এ আমি তাকে ওই ব্ল্যাংক যেটা আছে এই যে ধরেন এখানে নেন নাল ভ্যালু আছে এখানে কোন একটা এস্টিমেশন করে আমি দিয়ে দিতাম যে দিয়ে দিলাম যে আচ্ছা এইটা আসলে সে এই ভ্যালুটা যদি আসলে ক্যালকুলেট করা হইতো তাহলে এত হইতে পারতো। তাহলে সেই বেসিস এ আমি এটার কাছাকাছি একটা ভ্যালু এরকম দিয়ে দিলাম। কোন একটা লজিক দিয়ে আমি ফিল আপ করে দিলাম। আরেকটা কি করতে পারি যে স্যার হচ্ছে যেসব রো তে হচ্ছে নাল ভ্যালু আছে সেই সব রো আমি ফেলে দিতে পারি। সেসব রো আমি নিব না। ডিলিশন, তাই না? We can remove the rows or columns with missing values. যেসব রোতে কোনো ভ্যালু নাল আছে, মিসিং আছে সেগুলো হচ্ছে আমি রো গুলো নিব না। এনকোডিং স্যার হ্যান্ডলিং একটু শেষ করলে স্যার ভালো হয় স্যার। ১ থেকে ২ মিনিট বেশিক্ষণ লাগবে না। এইটা এই শেষ এই ৮ পর্যন্ত। এনকোডিং হ্যান্ডলিং ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল। আচ্ছা, handling categorical variable data can be divided into numerical and categorical variable. Categorical data can be divided into nominal and ordinal data. Achha. Depending on the data type, there are two different ways to convert categorical data to numerical data. This process is called encoding. Encoding refers to the process of converting categorical data into a numerical format. আচ্ছা, so encoding দিয়ে আমরা কনভার্ট করব আমাদের ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল কে নিউমেরিক্যাল ফরম্যাটে কনভার্ট করব। এটা একটা ওয়ে হচ্ছে ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিং আপনাদের মনে হয় আগে ডিসকাস করছি, তাই না? তো ওয়ান হট এনকোডিং কনভার্ট করার যেটা ওয়ে সেটা হচ্ছে যে is using the one or out of encoding, also known as dummy variables. One hot encoder is a popular encoder through which categorical variables can be converted. আচ্ছা, এখানে আমরা যেটা করি একটা কলাম আছে, সেই কলামটাকে সেপারেট ৩টা ৪টা কলাম বের করি। আর সেই ৩টা ৪টা কলামকে হচ্ছে আমরা একটা বাইনারি ভ্যালু দিই। হ্যাঁ, যেমন স্টেট গভর্নমেন্ট, ওয়ার্কিং ক্লাস, স্টেট গভর্নমেন্ট, সেলফ এমপ্লয়েড, প্রাইভেট। আচ্ছা, তো আমি হচ্ছে এরকম এটাকে ৩টা কলামে ভাগ করলাম। একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। সে যদি স্টেট গভর্নমেন্টে কাজ করে থাকে তাহলে স্টেট গভর্নমেন্টে 1 দিব, বাকি সব 0 করে দিব। সেলফ এমপ্লয়েড হইলে এটাই 1 দিব, বাকি সব 0 করে দিব। প্রাইভেট হয়ে থাকলে বাকি সব 0 করে দিব, এটা 1 করে দিব। এটা হচ্ছে ওয়ান হট এনকোডিং এর কনসেপ্ট। বাকিগুলোর ক্ষেত্রে ফ্রুট, অ্যাপেল, ম্যাঙ্গো, অ্যাপেল হইলে 1 দিব, বাকিগুলো 0 দিব। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে অর্ডিনাল এনকোডিং। অর্ডিনাল এনকোডিং হচ্ছে কি আমি জাস্ট কিছু নাম্বার অ্যাসাইন করে দিব। স্টেট গভর্নমেন্ট হচ্ছে 0, সেলফ এমপ্লয়েড হলে 1, প্রাইভেট হলে 2। সো জাস্ট সেই ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এই যে ডেটা ট্রান্সফরমেশন, এই জিনিসগুলো আমাদের অলরেডি কভার করা হয়েছে বাকি পুরো স্লাইড। বাকি পুরো স্লাইড এই জিনিসগুলো আসলে কভার করা হয়েছে। যদি হচ্ছে কোনো পার্ট পান যেটা কভার করা হয়নি তাহলে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, আমি এটা দেখব। বাট আমি যতদূর মনে পড়তেছে এগুলো সব কভার করা হয়েছে। তাহলে উইক 6, 7, 8 এটা আর 5 তো আগের পুরানো রিপিটেড। তাহলে 5 থেকে 8 পর্যন্ত আমাদের মোটামুটি কভার্ড হয়ে গেছে। আমরা হচ্ছে নেক্সট উইকে জাস্ট 9 টা কমপ্লিট করব আর কুইজ গুলো হচ্ছে আপনাদের কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের কাজ। আর তারপরে লাস্টে যদি আরো ক্লাস পাই তাহলে হচ্ছে যে ফাইনালের জন্য হয়তো কিছু স্যার কুইজটা কবে নেবেন? আপনাদের কুইজটা তো হচ্ছে শনিবারে দেওয়া ছিল না? হ্যাঁ হ্যাঁ 64 বি এর কুইজ হচ্ছে শনিবারে আর 64 ও এর কুইজ আছে সোমবারে।
টপিক স্যার। আচ্ছা, আপনাদের কুইজটা নিব হচ্ছে 6, 7, 8। 6, 7, 8। আর ইয়ের 64 ও এর হচ্ছে দুইটা কুইজ বাকি। 5, 6, 7, 8। 5, 6 দিয়ে হচ্ছে কুইজ 2, 7, 8 এর হচ্ছে কুইজ 3। 5টা তো যেহেতু রিপিট আছে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের ইয়ে। আর হচ্ছে তাহলে অ্যাটেন্ডেন্স স্যার দেন। একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ, বলেন। রিকোয়েস্ট হচ্ছে স্যার, আমাদের যে মিটে যেরকম প্রশ্নগুলো ছিল স্যার, চাওয়াটা নির্দিষ্ট ছিল না অনেক ক্ষেত্রে। তো ফাইনালে স্যার এই যে প্রবাবিলিটি যে ম্যাথ গুলো আছে, যদি স্যার একটু স্পেসিফাই করে বলে দিত যে আমরা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে করবো এগুলা। এখানে তো স্যার অনেক রকম, প্রায় 10-12টা দেখলাম আমরা। তো হ্যাঁ, প্রায় সিমিলারিটি আছে অনেক কিছুর মধ্যে। তো স্যার এক একজন এক এক রকমটা করলে তো স্যার অ্যান্সারের মধ্যে অনেক ভেরিয়েন্স আসবে। তো ওই জিনিসটা স্যার যদি একটু দেখতেন। এটাই তো আসলে পরীক্ষার চ্যালেঞ্জটা তো এইখানেই থাকবে যে আপনাদের কোন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করবেন, ইউজ করবেন, এটা আসলে আপনাকে প্রশ্ন দেখে বুঝতে হবে, তাই না? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিন্তু কিছু টাইপ আছে যে এইরকম সিনারিও থাকলে এরকম ডিস্ট্রিবিউশন হয়। এটা আপনাদের প্র্যাকটিস করে করে জিনিসগুলো হচ্ছে আসলে আন্দাজে আনতে হবে। ঠিক আছে? এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ হচ্ছে সবচেয়ে বেশি আছে। মানে ধরেন একেকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ধরেন ৫-৬টা করে ম্যাথ আছে মনে হয়। সো এগুলো হচ্ছে সব করে করে যাবেন। তাইলে যেটা হবে যে আপনার একটা ইনটিউশন তৈরি হবে যে এই টাইপের সিনারিও হইলে আমি এই টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করব। যেমন এই যেরকম একটা টাইম ইন্টারভাল থাকলে আমি ইউজ করব যে পয়জন ইউজ করব। বা হচ্ছে কোনো একটা এই যে মানে বাইনোমিয়াল যে ৫০টার থেকে এতগুলি সাকসেস অথবা এতগুলি ফেইলিউর। এনটার থেকে এতগুলি সাকসেস এতগুলি ফেইলিউর। আর কোনো সিনারিও নাই। সিনারিও অন্য কিছু রেস্ট্রিকশন নাই। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে বাইনোমিয়াল তারপরে যে ইউনিফর্মের ক্ষেত্রে একটা রেঞ্জ দেওয়া থাকবে যে এত থেকে এত রেঞ্জের মধ্যে ভ্যালু হতে পারে। তাইলে হচ্ছে এখন এত থেকে কম বা এত থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি কত বা এত থেকে এতর মধ্যে হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে? সো এইরকম হচ্ছে আপনি প্র্যাকটিস করতে করতে ইনটিউশনটা তৈরি করতে হবে। পরীক্ষায় কিন্তু বলা থাকবে না যে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করুন। আর হচ্ছে এই নোটেশন গুলো জানা থাকা লাগবে যে ইউ দিয়ে বি দিয়ে নোটেশন গুলি ক্লিয়ার থাকলে মানে মেইন জিনিসটা আসলে প্র্যাকটিস। সিনারিও বোঝার বিষয়টা আসলে প্র্যাকটিস। আপনাদের লাস্টে যদি একটা ক্লাস পাই, আমি চেষ্টা করব ওই যে ইয়ে করতে, মানে প্রবলেম সলভিং একটা ক্লাস করতে, যে জাস্ট কোয়েশ্চেন সলভ করা বড়। এই আরকি। আচ্ছা। 64 বি এর অ্যাটেন্ডেন্স কল করতেছি। এমডি মোবারক হোসেন রেজওয়ান। Yes, sir. আচ্ছা, সাজ্জাদুল ইসলাম শাওন।